আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি মাই সুইটহার্ট লেখনীতে ফারজানা মনি পর্ব ২। এদিকে বাড়ির বড় ২ মেয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বই খাতা হাতে ড্রয়িং রুমে এসে হাজির হলো ২ যমজ ভাই-বোন আব্রাহাম আয়ান চৌধুরী আর সারিকা সিমি চৌধুরী। এরা সেজকর্তা মকবুল চৌধুরীর ছেলে-মেয়ে। দুজনেই এবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। ওরাও পালকের সাথে একই স্কুলে পড়ে। তবে তাদের ক্লাস শুরু হয় বেলা 10:30টায়। তাই প্রতিদিনের মতো আজও সকাল ৮টায় বাসায় টিউটর এসে পড়াবে। আয়ান ও সিমি দ্রুত নাস্তা সেরে চলে গেল নিচতলার স্টাডি রুমে। আগামী ৫ মিনিটের মধ্যেই টিউটর রিফাত ভাইয়া চলে আসবে। এরই মধ্যে একে একে নাস্তা টেবিলে এলেন বাড়ির ৪ কর্তা। বড় কর্তা ইমদাদ চৌধুরী, মেজ কর্তা ইরফান চৌধুরী, সেজ কর্তা মকবুল চৌধুরী আর সবার ছোট ইসাক চৌধুরী। ৪ ভাইয়ের সম্পর্কটা বন্ধুর মতোই। পারিবারিক ব্যবসার মূল দায়িত্ব বড় ৩ ভাই সামলান। আর ছোট ভাই ইসাক চৌধুরী কর্মরত আছেন পুলিশ কমিশনার পদে। ঠিক তখনই ভার্সিটির উদ্দেশ্যে একেবারে টিপটপ রেডি হয়ে নিচে নেমে এলো অরণ্যের ছোট ভাই আশিক আরমান চৌধুরী। ছেলেটা বড় ভাইয়ের একদম বিপরীত ধর্মী। অরণ্যের গায়ের রং বাবার মতো শ্যামলা হলেও আশিক মায়ের মতো ফর্সা। তার স্বভাব চরিত্রে সর্বদা নমনীয়তা দেখা যায়। অরণ্যের মতো বেখাপ্পা বেপরোয়া ভাব তার মাঝে কখনোই দেখা যায়নি। ছেলেটা পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স প্রথম বর্ষে পড়ছে। ভার্সিটি শেষ হলে বন্ধু-বান্ধবের সাথে যতই আড্ডা দিক না কেন, রাত ৯টার মধ্যে তাকে বাড়িতে পাওয়া যায়। মাঝে মাঝে এর আগেও তার দেখা মিলে চৌধুরী বিলায়। আম্মু, নাস্তা দাও তাড়াতাড়ি, আজকে এমনিতেই লেট হয়ে গেছে। তখনই নাজমা চৌধুরী হেসে প্লেটে পরোটা তুলে দিতে দিতে বললেন, একটু আগে ঘুম থেকে উঠতে পারিস না? তাহলেই তো বের হওয়ার সময় এত তাড়াহুড়া করতে হয় না। আশিক তাড়াহুড়া করে পরোটা মুখে দিয়েছিল। মুখ ভর্তি খাবার নিয়েই সে হেসে বলল, সেজো আম্মু, ঘুমের চেয়ে আরামদায়ক কিছু এই পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। একদিন নাস্তা না করে বের হলে আমার চলবে, কিন্তু ঘুম কম হলে চলবে না। এতক্ষণ চার কর্তা নিজেদের মাঝে টুকটাক আলোচনা করে খাচ্ছিলেন। আশিকের কথা শুনে ইমদাদ চৌধুরী বলে উঠলেন, তোমার বড় ভাই তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, তুমিও যাও। লেখাপড়া বাদ দিয়ে ভাইয়ের গলা জড়িয়ে ঘুমিয়ে থাকো। শুধু শুধু এত লেখাপড়া করে লাভ কি? সেই তো কিছুদিন পর ভাইয়ের পথেই হাঁটবে। আব্বুর কথা শুনে আশিক এবার খুব খুব করে কেসে উঠল। ইসাক ভাতিজার সামনে পানি এগিয়ে দিয়ে বলল, আহা বড় ভাইজান, একজনের রাগ শুধু শুধু আরেকজনকে দিয়ে কেন মেটাচ্ছেন? ছেলেটা গতকালকে অনেক রাত পর্যন্ত জেগে পড়ালেখা করেছে, আমি নিজে দেখেছি। তাই হয়তো সকালে উঠতে পারেনি। আশিক বুঝলো এখানে আর থাকা যাবে না। তাই ঝটপট আরেকটু খেয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে গেল। যাওয়ার সময় হাতের টিস্যুটা বাগানের ডাস্টবিনে ফেলতে ভুলল না। বাহির থেকে বাইকের শব্দ মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। বোঝাই যাচ্ছে আশিক বেরিয়ে গেছে। এবার ইসাক বড় ভাইয়ের উদ্দেশ্যে বোঝানোর ভঙ্গিতে বললেন, ভাইজান, আপনি শুধু শুধু অরণ্যের উপর রাগ করেন। ছেলেটা ওদের দলের সভাপতি। অল্প বয়সেই তুখোড় সাংগঠনিক দক্ষতা, সাহসী নেতৃত্ব আর এলাকায় ব্যাপক জনপ্রিয়তার কারণে রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। এমন একটা মানুষের রাত বিরাতে কর্মব্যস্ততা থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া রাজনীতির ক্ষেত্রে প্রায় প্রায় বিভিন্ন ঝামেলায় বাড়ি ফিরতে গভীর রাত হতেই পারে। রাজনীতিবিদদের জন্য এটা নরমাল। ইমদাদ চৌধুরী খেকিয়ে উঠে বললেন, ভাইপো সাফাই গাওয়া বন্ধ করো। আমি তাকে এত লেখাপড়া করিয়েছি রাস্তাঘাটে মারপিট করার জন্য নয়। এখনো সময় আছে, তাকে বলো এসব ফাজলামি বাদ দিয়ে পারিবারিক ব্যবসায় যোগ দিতে। অতঃপর তিনি নিজেই আবারও তাচ্ছিল্য হেসে বললেন, আমি কাকে কি বলছি? তোমাকে এসব বলে কি লাভ? তোমার সাহসেই তো ছেলেটা আরো বেয়ারাপনা শিখেছে। যতবার যত ঝামেলায় পড়ে সব তো তুমিই সামলে নাও। না ভাইজান, আমি তেমন কিছুই সামলাই না। নিজের ঝামেলা সামলাতে অরণ্য নিজেই ওস্তাদ। তবে মাঝে মাঝে আইনি কিছু ঝামেলায় আমি ওকে সামান্য সাহায্য করি মাত্র, তাও সম্পূর্ণ বৈধভাবে। ইমদাদ চৌধুরী খাবার ছেড়ে উঠে দাঁড়ালেন। অতঃপর নিজের কক্ষের দিকে যেতে যেতে এক প্রকার জোরে জোরে বললেন, যেমন চাচা তেমন ভাতিজা। এই ঘটনা আজকে নতুন নয়। বাড়ির ৩ ভাই যতবার তাদের বড় ভাইকে অরণ্যের রাজনীতি সম্পর্কে বোঝাতে চায়, ততবারই উনি এমন ঘটনা ঘটান। তাই এখন সকলেই অভ্যস্ত হয়ে গেছে। উনি যেতেই ইরফান, মকবুল ও ইসাক শব্দ করে হেসে উঠলেন। ইরফান হাসতে হাসতে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বললেন,
তোর কি ভাইজানকে না রাখালে ভালো লাগে না? ইসাক মৃদু হেসে ফ্রুট জুসে চুমুক দিয়ে জবাব দিলেন, কি করব মেজো ভাইজান, এটা আমার ছোটবেলার অভ্যাস। তখনই ওদের মাঝে কথা বললেন মকবুল সাহেব। তবে ইসাক কিন্তু ভুল কিছু বলেনি। বাংলাদেশে প্রতিটি বাবা মা যদি চায় তাদের ছেলে মেয়ে ব্যবসা অথবা চাকরিতে মনোযোগ দিক, তাহলে দেশ শাসন করবে কারা? অরণ্যের মতো তরুণ তেজি নেতা আমাদের দেশে অধিক প্রয়োজনীয়। ভবিষ্যতে এরাই তো নেতৃত্বে আসবে। আমি কিন্তু গর্ব করি এমন নেতা সাহেবের চাচ্চু হিসেবে। ওনার কথায় আরেকবার হাসির ফোয়ারা বইল পুরো টেবিল জুড়ে। নিস্তব্ধ হালকা আলো আধারী ঘরে ফোনের বিরক্তকর রিংটং বেজে উঠতেই ভ্রু কুঁচকে এলো অরণ্যের। ব্যালকনির বাতাসে রুমের পর্দাগুলো উড়ছে, আর সেই পর্দার ফাঁক গলে রুমে প্রবেশ করেছে হালকা আলো। অরণ্য খালি গায়ে উপুড় হয়ে সফেদ বিছানায় ঘুমিয়েছিল এতক্ষণ। পাতলা চাদরটা কোমর অবধি ঢেকে রাখায় পিঠের শক্ত পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। যে মানুষটা ঘুমের রাজ্যে সবচেয়ে শান্ত, বাস্তবের যুদ্ধক্ষেত্রে সেই মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর। ঠোঁটের রুক্ষতা থাকলেও বুকের ভেতর লুকিয়ে রাখে নানান অব্যক্ত গল্প। রিং বাজতে বাজতে কলটা কেটে গেল, কিন্তু অরণ্য সেদিকে ভ্রুক্ষেপ করল না। তবে সেকেন্ড কয়েকের মাথায় আবারও বেজে উঠল বালিশের নিচে রাখা স্মার্টফোনটি। ছেলেটা ঘুমের মাঝেই বালিশের নিচে হাতড়ে সাইড বাটন চেপে কলটা কেটে দিল। তবে ওকে বিরক্তির চরম সীমানায় নিতে অবাধ্য ফোনটা আবারও বেজে উঠল। অরণ্য ঘুম ঘুম চোখে কল রিসিভ করে বিরক্তিতে চিবিয়ে চিবিয়ে বলল, কোন মাদারবোর্ড রে? সকাল সকাল ঘুমের ডিস্টার্ব করিস? শালা, আমি তোর বোন জামাই সৈকত। অরণ্য এবার ফোনের দিকে এক নজর তাকালো। বন্ধুর নাম্বার দেখে চোখ মুখ কুঁচকে বালিশে মুখ গুজে রেখেই বলল, সকাল সকাল কারকে ছিঁড়তে ফোন দিছস? দিলি তো বাল ঘুমটা নষ্ট করে। একদম মুখ খারাপ করবি না। এমপি সাহেব তোকে দেখা করতে বলেছে। উনি নিজেই তোকে কল দিয়েছেন, কিন্তু তুই নাকি রিসিভ করিসনি। ওনার অফিসে মিটিং আছে আজ। সৈকতের একদমে এতগুলো কথা শুনেও অরণ্য ছোট্ট করে শুধালো, কয়টায়? 12টায়। অরণ্য কান থেকে ফোন নামিয়ে একবার তাকালো স্ক্রিনে ভাসা টাইমের দিকে। এখন 10:30 বাজে। অতঃপর ছোট্ট করে বলল, পৌঁছে যাব। কথাটা বলেই সঙ্গে সঙ্গে কল কেটে দিল অরণ্য। হঠাৎ মনে হলো এক হাত কেমন ভারী হয়ে আছে। সে চোখ পিট পিট করে সেদিকে তাকালো। তখনই নজরে এলো গত রাতের ব্যান্ডেজ করা হাতের তালুতে। সে বিরক্তিতে সূচক শব্দ করে শোয়া থেকে উঠে বসলো। অতঃপর একটানে ব্যান্ডেজটা খুলে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। পাখির কলেজে এখন ব্রেক টাইম। এই 30 মিনিটের ব্রেক টাইমের জন্য মুখিয়ে থাকে ওরা দুই বান্ধবী। এখন পাখির সাথে ক্যান্টিনে বসে আছে তার বেস্ট ফ্রেন্ড অনিমা রানী বিশ্বাস। মেয়েটা সনাতন ধর্মী। তবে কথায় আছে না, বন্ধুত্বে কখনো জাত ধর্ম মানে না। পাখি ও অনিমার গলায় গলায় ভাব, একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ যাকে বলে। বর্তমানে ক্যান্টিনে সিঙ্গারা ও গরম কফির সাথে তাদের আড্ডার মূল টপিক উপন্যাস। এরা দুজনেই উপন্যাসে ক্রেজি লাভার। পাঠ্যপুস্তক বইয়ের নিচে উপন্যাসের বই রেখে পড়তে গিয়ে টিচারের কাছে ধরা পড়ার রেকর্ডও এদের রয়েছে। তবু এরা অভ্যাস বদলাতে পারেনি। পারেনি বললে ভুল হবে, বদলাতে চায়নি। তাদের মতে আহিয়ানের পরী, সঙ্গীন প্রণয় শক্তি, অবিরুদ্ধ নিশীথ, হৃদমায়ের প্রেমগাথা, আমৃত্যু ভালোবাসি তোকে ইত্যাদি ইত্যাদি উপন্যাসের বই পড়ে যে শান্তি পাওয়া যায় তা পৃথিবীর কোনো পাঠ্যপুস্তক বইয়ে পাওয়া যায় না। উপন্যাসের পাতায় যে প্রেমের জন্ম হয়, বাস্তবে হাজার সম্পর্ক কখনো কখনো তার সমান হয় না। কারণ কল্পনার মানুষগুলো ভাঙে না, শুধু ভেঙে যায় পাঠকের হৃদয়। আর এক উপন্যাস প্রেমী আরেক উপন্যাস প্রেমীর সাথে কাল্পনিক পুরুষদের নিয়ে আলোচনা করার যে আনন্দ, তা বোধহয় কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটাকে দেখেও হয় না। অনিমা গরম কফির ওয়ান টাইম কাপে চুমুক দিয়ে পাখির উদ্দেশ্যে বলল, দোস্ত, আম্মুর হাতে গতকালকে উপন্যাসে বই নিয়ে কট খাইছি। কেমনে? কিভাবে কি? আর বলিস না। সন্ধ্যার পরে পড়তে বসেছি। কিছুক্ষণ পড়ার পর কেমন ঘুম পাইতেছিল। তখনই নজর গেল হৃদমায়ার প্রেমগাথা বইটার দিকে। আমার কেন জানি মনে হচ্ছিল হৃদ খান আমাকে অদৃশ্যভাবে ডেকে বলছে, এই বেয়াদব নারী, আমাকে রেখে তুমি অ্যাকাউন্টিং বইয়ে কি দেখো? এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দেবো বেয়াদব। পাখি নাক মুখ কুঁচকে বলল, ইস, তোকে শেষ পর্যন্ত ওই অসভ্য নেতা সাহেব ডাকলো। অসভ্য বলবি না একদম। ওটা আমার কাল্পনিক জামাই। পাখি খিলখিলিয়ে হেসে উঠল। অতঃপর অনিমার মাথায় হাত রেখে কিছুটা দোয়া করার ভঙ্গিতে বলল,
দিলাম দোয়া করে, ঈদ খানের মতো জামাই আসুক তোর ঘরে, যে মায়াকে রেখে তোর সাথে পরকীয়া করবে, আর মাঝে মাঝে টুস টুস করে থাপ্পড় মেরে তোর গাল ফাটিয়ে দেবে। বেটার থাপ্পড়ের হাত আবার বেশ ভালো। অনিমা মাথা থেকে ঝাটকা মেরে পাখির হাতটা সরিয়ে বলল, তুই ঈদ খানকে নিয়ে এভাবে বলবি না। তাহলে কিভাবে বলবো? বেটা খালি থাপ্পড় মারে আর আমি বললেই দোষ? আমার এসব থাপ্পড় মারা নেতা সাহেব মোটেও পছন্দ না। যার বাড়িতে হ্যান্ডসাম নেতা সাহেব থাকে, তার কি আর কল্পনায় নেতা খুঁজতে হবে? ফালতু কথা কম বল। আমার বাড়ির নেতাকেও আমার পছন্দ নয়। ওই বেটাও রিদ খানের মতো তাছাড়া টাইপের, মুখের চেয়ে হাত বেশি চলে। আমার তো আবির ভাই ও আহিয়ান ভাইয়ের মতো জেন্টেলম্যান চাই। ছেহ, বাপ ছেলে দুইটাকে একসাথে নিয়ে কল্পনা করতে তো লজ্জা লাগে না? দুইটা নিয়ে কল্পনা কই করলাম? আমি তো বোঝাতে চেয়েছি ওদের মতো একজনকে চাই। হুম, বুঝেছি। এবার বাকিটা শোন। হ্যাঁ, তাড়াতাড়ি বল। ব্রেক টাইম শেষ হয়ে যাচ্ছে। অতঃপর অনিমা আবারও গতকালকের ঘটনা বলা শুরু করলো। আমি যখন বই পড়তে পড়তে রিদ খানের প্রেমের জোয়ারে হাবুডুবু খাচ্ছি, ঠিক তখনই রিদ খান তার হারানো বউকে খুঁজে পাওয়ার আনন্দে মায়াকে থাপ্পড় বসিয়ে দিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে আমার মনে হলো ব্যথাটা আমার শরীরেই লেগেছে। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলাম আমার মা পিঠের মধ্যে ধুম করে আরেকটা কিল বসিয়ে দিল। আমি কয়েক সেকেন্ড হা হয়ে তাকিয়ে রইলাম। এর মাঝেই আম্মু আরো একটা দিল। পরবর্তীতে বুঝলাম লেখাপড়া ছেড়ে উপন্যাস পড়ার অপরাধে আমার কপালে আম্মুর মার জুটেছে। অনিমার করুণ দৃশ্যের বর্ণনা শুনে পাখি এবার খিলখিলিয়ে হেসে উঠল। মেয়েটার গায়ের রং ফর্সা, তবে হলুদ ফর্সা বা সাদা ফর্সা নয়। কেমন জানি অদ্ভুত রকমের একটা গোলাপি গোলাপের মতো আভা তার ত্বক জুড়ে খেলা করে। এই যখন হাসছে, তার গোলাপি গালে টোল পড়ছে। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া এই নতুন গল্পের কোন চরিত্রটিকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।